যে শহর তার নাম শুনেই কাঁপত, কিন্তু সেদিন রাতে কি ঘটেছিল যে গোটা শহর তার বিরুদ্ধে দাঁড়ালো। রাজকুমার রাও আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত মালিক মুভিটি চলে এসেছে। তবে তোমাদের একটা কথা বলি, প্রতিটি ভিডিও বানাতে অনেক সময় লাগে, কিন্তু যদি একটা লাইক না পাওয়া যায় তাহলে মনটা একটু খারাপই হয়ে যায়। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সিনেমাটি শুরু হয় একটা পরিত্যক্ত বাড়ি দেখিয়ে। এই পরিত্যক্ত বাড়ি পুলিশের চারদিকে ঘিরে ফেলেছে, আর পুলিশের বড় কর্তার নাম প্রভু দাস। সবারকেই ওর কথা মতনই কাজ করতে হতো। এদিকে পুলিশের বড় কর্তা মাইকে করে কিছু ঘোষণা করছেন, আর একটা কনস্টেবল তাক করে আছে একটা জানলার দিকে। প্রভুর অর্ডারেই গুলি করে ওই জানলাতে। জানলার কাঁচটা ভেঙে যায়, কিন্তু কোনো ঘরের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায় না। ভাবে হয়তো লোকটা মারা গেছে। পরে ভিতরে দেখা যায় বড় বড় চুলওয়ালা দাড়িওয়ালা একটা লোককে। দেখতেই মনে হয় যেন কোনো বড় মাপের মাফিয়া। ওই জানলা কাছের ভাঙাটির মধ্যে দিয়ে দুটো বন্দুক তাক করে, আর সেখানে গুলিগালা আরম্ভ হয়ে। এই লোকটির নাম ছিল মালিক। কে এই মালিক, কেনই বা এত পুলিশ তাকে চারপাশে ঘিরে রেখেছে? কিছুটা আগে যেতে হবে। রাস্তার ধারে চেকিং চলছে, পুলিশরা চেক করছে প্রত্যেকটা গাড়ি। এইরকমই এসে একটা ট্রাক্টর দাঁড়ায়, তার পিছু পিছু আরো 50টা ট্রাক্টর। এখানে একটা পুলিশ অফিসার ট্রাক্টরকে বলে, আমি মাল চেক করতে চাই, তুমি নেমে এসো। কিন্তু সেই ড্রাইভারটা বলে, আমি মালিকের গাড়ি চালাই। তখন মালিকের কথা শুনে রেগে গিয়ে পুলিশ অফিসারটা তাকে দৌড় করে নামিয়ে দেয়। আর ড্রাইভার বলে, আপনি ভুল করছেন স্যার, আপনি ভুল করছেন। এই যে গাড়িটা নয়, এর পিছনে যে আরো 50টি গাড়ি আছে, এগুলোও মালিক। তখন বড়বাবু ওসি চলে আসে এবং বলেন, কে মালিক তোর? ড্রাইভারটাকে মারতে আরম্ভ করে এবং তাদের নামে কেস ফাইলও করে। বাকি 50 জনকেও অ্যারেস্ট করে নেয়। ঠিক তখনই একটা জিপে করে কয়েকজন চলে আসে। আস্তে আস্তে এগিয়ে যায় পুলিশ অফিসারটার কাছে। পুলিশ অফিসারটার সঙ্গে প্রথমে তো ভালোই কথা বলছে, এসআই তো বড় বড় ভাব নিয়ে তাদেরকে চোটপাট করে, এমনকি মারতেও যায়। তখনই পুলিশ অফিসারটাকে মারে ওই বাদোয়ান নামে লোকটি, আর তাকে টানতে টানতে মালিকের কাছে নিয়ে যায়। তখন পর তো তারা মালিকের কাছে চলে আসে আর খবরটা দিতে বলে মালিককে। তখন সে গিয়ে ডাক দেয় মালিককে। মালিক তখন ঘুমাচ্ছিল। ডাকে মালিকের ঘুম ভাঙে। ঘুম ভেঙেই শোনে যে এসআই কে ধরে নিয়ে এসেছে, আর এইদিকে এসআই এর সঙ্গে মালিকের লোকজন তো মজা ঠাট্টা করছিল। তারপরে চলে আসে ওখানে মালিক। কাকুতি মিনতি করে এসআই মালিকের কাছে ক্ষমা চায়, যে আমি এখানে নতুন, আমি কিছু না জেনে বুঝেই, তা আমাকে তুমি ক্ষমা করে দাও। তা তুমি যা বলবে আমি তাই করব। তুমি যদি এখনো থুতু ফেলে দাও, আমি সেই থুতুটাও চেটে নিতে পারবো। মালিক তখন বলে, ঠিক আছে তুই তাই কর। পুলিশ অফিসারটা থুতুটাও চাটতে থাকে, কিন্তু মালিক তাকে মেরে দেয়। কারণ মালিকের গাড়ি আটকায়, কত বড় সাহস। তারপরে গুলি করে ফেলে, কারণ গুলি না করলে যে অন্যরা ভয় পাবে না। এই ঘটনাটা যেন সবাই মনে রাখে। পরের দিন সকালে চন্দ্রশেখর নামে একজন ব্যক্তি চলে আসে সেখানকার বিধায়ক বলাহার সিং এর কাছে। করে তো আমরাই আপনাকে জিতিয়েছিলাম। চন্দ্রশেখর বিধায়ককে বলে, সব টেন্ডার নিয়ে যাচ্ছে মালিক, তা আপনি কেন কিছু করছেন না? তাড়াতাড়ি কোনো কিছু করার ব্যবস্থা করুন, নইলে আমাকেই কিছু করতে হবে। চন্দ্রশেখরের মুখে এইরকম কথা শুনে বিধায়ক একটু ভয় পেয়ে যায়। এই টেন্ডার গুলো নিয়ে যাচ্ছে, এরপরে যদি কিছু না করে বিধায়ক পরবর্তী ভোটের সাহায্য পাবে না। চন্দ্রশেখর গাড়ি করে ফেরার সময় সে নিজের পিএর কাছে ব্যাপারটা ডিসকাস, এবং তারা চিন্তা ভাবনা করে। আর পিএ তখন অ্যাডভাইস দেয় যে 98টা এনকাউন্টার করে বসে আছে, তার সাসপেন্ড হয়ে গেছে এমন একটা পুলিশ অফিসার আছে যার নাম প্রভু দাস, তাকে এখানে আনা হোক। মালিককে সরানোর জন্য প্রভু দাসের মতন লোককেই নিয়ে আসতে হবে। কিছুদিনের মধ্যে কাজও হয়ে যায়। কিছুদিন পরেই চলে আসে এই থানায় প্রভু দাস। মালিকের বাড়ি চলে যায় প্রথম দিন। সেখানে গিয়ে মালিকের সম্পর্কে জানতে চায়, কিন্তু মালিক তো 2 বছর বাড়িয়েই আসে। বাবা মা বলে যে মালিক এখানে 2 বছর বাড়িয়েই আসে। তখন মালিকের বাবা মাকেই ভয় দেখাতে থাকে, আর তার মা তো কেঁদেই ফেলে যখন বুঝতে পারে মা বাবার কাছ থেকে কিছু জানা যাবে না। ওদের মুখ থেকে কিছু না জানতে পেরে প্রভু চলে যায় মালিকের স্ত্রীর কাছে। স্ত্রীর নাম হচ্ছে সালেনি। সালেনির কাছে সে কিছুই জানতে পারে না। সেদিনকে ওয়ার্নিং দিয়ে চলে যায় প্রভু দাস। পরেই মালিক চলে আসে তার বাড়ি। সন্ধ্যাবেলায় মালিকের বউ মালিককে অনেক করে কথা শোনায়। তার বাবা তাকে ডেকে পাঠায়, তাকে অপমান করে, আর তার মা তো কেঁদেই ফেলে। তার মা ভাবে কোন দিন না পুলিশ তার ছেলেকে মেরে ফেলে। সেই জন্য মালিকের মা তো খুব কাঁদছে, আর মালিক বলতে থাকে, আজকের পর থেকে কোনো পুলিশ অফিসার আর আমাদের বাড়ি আসবে না, এটা কথা দিয়ে গেলাম। তারপরে দৃশ্য পরিবর্তন হয়। দেখানো হয় কিছু লোক একটা স্কুলের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা কনস্টেবল একটা বাচ্চা ছেলেকে নিয়ে আসছে, কিন্তু এটা ছিল প্রভু দাসের নাতি। সেই কনস্টেবলটাকে ধরে ওই প্রভু দাসের নাতিকে নিয়ে নেয়। যখন প্রভু দাস জানতে পারে যে তার নাতিকে
তারা নিয়ে চলে গেছে তখন ওই কনস্টেবলটাকে অনেক মারতে থাকে আর বলে তুমি থাকতে এরকমটা হলো কেন, এটা আবার আমাকে বলছিস। কিছুক্ষণ মারধর হয়, তারপরে মালিকের গাড়ি ঢোকে প্রভুর কাছে আসে, এসে বলে আপনার নাতিকে খাইয়ে পরিয়ে ভালো করেই রেখেছিলাম, কিন্তু এরপরে যদি কোনোদিন আমার বাড়িতে গিয়েছেন তাহলে আপনি আপনার নাতিকে দেখে যাবেন, কারণ তারপরে নাতির টুকরোগুলো দেখবেন, আপনার নাতিকে আর দেখতে পাবেন। রেগে যায় প্রভু দাস আর মালিক বলে যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে আমার সামনে সামনে এসে লড়াই করুন, পিছনে না। আরো হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় মালিক। একদিন সকালবেলায় চন্দ্রশেখরের কাছে খবর আসে এবারও তার টেন্ডার পাস হয়নি, পাস হয়েছে কাছের লোকের টেন্ডার। এটাতে রেগে গিয়ে যায় খুব চন্দ্রশেখর, ওই লোকটাকে মেরেই ফেলে চন্দ্রশেখর। তবে চন্দ্রশেখরের এই কাণ্ডটা পৌঁছাতে বলহরের কাছে কিছুই সময় লাগে। চন্দ্রশেখরকে সে পরামর্শ দেয় সে যেন কিছুদিন পালিয়ে যায়, কারণ বলহর বলে সে যদি পালিয়ে না যায় তাহলে মালিকের হাতে তাকে মরতেও হতে পারে। এর পরপরই মন্ত্রী শঙ্কর সিংকে ডেকে আনে সে। শঙ্কর সিং মালিককে ডেকে পাঠায়, মালিক সেখানে আসে। শঙ্কর সিং তাকে বোঝানোর চেষ্টা করলে মালিক কিছুতেই বুঝতে চায় না। এই শঙ্কর সিংই মালিককে তৈরি করেছিল, কিন্তু আজকে মালিক তার কথাও, এটা শঙ্কর সিং এর খুব খারাপই লাগে। মালিকের কাছের লোক মারা গেছে, সে কোনো কথাই শুনবে না, তাই বলহরকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় মালিক। তখন বলহর শঙ্কর সিংকে বলে আপনিই তো তৈরি করেছিলেন এই মালিক, তা আপনার কথাও শুনলো না। সিংকে বলহর বলে যে আপনি ওকে কন্ট্রোল করুন, নইলে কন্ট্রোলের বাইরে চলে গেলে আমাদেরই মুশকিল হবে। শঙ্কর সিং বলে আমি যেদিন ওকে মালিক বানিয়েছিলাম সেদিনই বুঝে গেছি। এরপরেই ফ্ল্যাশব্যাক, মালিকের আগের নাম ছিল দীপক। দীপক একটা ফুটবল প্রতিযোগিতা করে 3 মিনিটে 2টো বল করতে হবে। প্রথম বলটা ভালোভাবেই সে পাস করে যায়, এরপরে আর একটা বলে গিয়ে মালিক লাথি মারতে যাবে পাস কাটিয়ে, তখনই দাঁড়িয়ে পড়ে আর টাইম ওভার হওয়ার জন্য দীপকের টিম হেরে যায়। আর একজন এসে বলে কি রে তুই তো মারতে পারতিস, তাহলে তুই হেরে গেলি কেন? তখন বলে ওই যে বিপরীত টিমের লোক। দীপক বলে তুই তো আর বিয়ে করিসনি, তুই আর কি বুঝবি বল, তুই আর কিছু বুঝতে পারবি। দীপক বলে আমার বউর গ্রামে যদি আমি হারিয়ে দিই তাহলে আমার বউ 2 দিন টাচও করতে দেবে না, তার থেকে হেরে যাওয়াটাই ভালো। এসব কথা বলতেই দেখি সবাই মিলে কোথাও যেন সবাই ইউনিভার্সিটিতে ছুটছে, কারণ মন্ত্রী শঙ্কর এসেছে। তারাও ওখানে হাজির হয়ে সংবর্ধনা শেষে শঙ্কর সিং বলা শুরু করে আমি এই ইউনিভার্সিটিতেই পড়াশোনা করেছিলাম, তোমাদের মধ্যেই আমি আমার নিজেকে খুঁজে পাই। আমার বাবা আমাকে একটা গল্প বলেছিল, একটা ছোট্ট বাচ্চা বেলুনওয়ালার কাছে গিয়ে একটা লাল বেলুনের জন্য বায়না করে, কিন্তু সেখানে তো লাল বেলুন ছিল না, তবে বাচ্চাটাও যদি ওই বেলুনটাই ওর লাগবে। লাল বেলুনটা উড়ছিল আর দোকানে আরো অন্য বেলুনগুলোকে হাওয়া ভরে উড়িয়ে দেয়। বেলুন কালারের জন্য নয়, ভেতরে থাকা হাওয়ার জন্য উঠতে। এর মানে দাঁড়াচ্ছে যে দেখতে মানুষটা কেমন সেটা না, তার ভেতরে কতটা দম আছে সেটাই জানা। এই গল্পটা থেকে আমি শিক্ষা নিয়ে আজ আমি মন্ত্রী, তাই তোমরাও চেষ্টা করলে কিছু না কিছু করতে পারবে। এই কথা শুনে ওখানে থাকা সকলেই হাততালি দিয়ে প্রশংসা করতে থাকে। ওখান থেকে দীপক চলে আসে বাড়িতে এসে দেখে ওদের জমির মালিক এসেছে। ওর বাবা ওই জমির মালিককে নমস্কার করতে বললে দীপক কিছুই করে না। তখন জমির মালিক বলে তোমার ছেলেকে তুমি ঠিকমতো মানুষ করতে পারোনি। কথা শুনে তার বাবা অনেক রেগে গিয়ে তাকে একটা কোষে থাপ্পড় লাগিয়ে দেয়। বেলাতেই খবর আসে তার জমির ফসল কেউ একজন নষ্ট করছে। সাথে সে এসে দেখতে পায় ল্যাংড়া একটা ট্রাক্টর দিয়ে এইসব করছিল। সে খুব কান্নাকাটি করে, কিছুতেই শোনে না। ল্যাংড়া তারও অবস্থা খুব খারাপ করে দেয়, হসপিটালে নিয়ে যেতে হয়। আর সেই খবরটা দীপকের পরিবারের লোকজনের কাছে চলে যায়, ছুটে যায় হসপিটালে। দীপক আসে শঙ্কর সিং এর বাড়িতে। শঙ্কর সিং এরই লোক ছিল ল্যাংড়া, সে বলে যে উচিত শিক্ষা দিতে, কিন্তু শঙ্কর সিং বলে আমি পারবো না। সে অনেক আশা নিয়ে শঙ্কর সিং এর বাড়িতে এসেছে, কিন্তু দীপক এরকম ব্যবহার দেখে সে অনেক রেগে যায়। তখন দীপক বলে আমি কিন্তু ওকে মেরে। এরকম কথা শুনে শঙ্কর সিং বলে তুই আগে মেরে দেখিয়ে তবে এখানে আসিস, তাও এখন চলে যা তুই এখান। তখন শঙ্কর সিং বলে যে ওটা যদি আমার ব্যবহার হতো তাহলে আমি দেখিয়ে দিতাম কিছু একটা করে। তখন শঙ্করের সিং এর এইরকম কথা শুনে দীপক তো আরো রেগে যায়। চলে যাওয়ার পর বলহরের শঙ্কর সিং এর পিছনে, তখন শঙ্কর সিংকে বলে পটকার পিছনে আগুন কেন দিলেন, ও তো কিছু একটা সত্যি যদি করে বসে তাহলে। তখন বলে সে আমি তো এটাই চাই। আর দীপক রেগে মেগে আর কিছু একটা না করা পর্যন্ত দীপকের যেন মনে কোনো শান্তিই নেই। দীপককে বারবারই বারণ করছিল বাদুয়ান, কিন্তু কে কার কথা শুনে। আর সেখানে কিছুক্ষণ পরে একটা লোক চলে দীপকের কাছে। যে লোকটা এসেছিল সে বলে ল্যাংড়া কোথায় আছে আমি জানি, তুমি যদি তার কিছু করতে চাও তাহলে আমার পিছু পিছু এসো। দীপকে সাথে নিয়ে সেই লোকটা চলে আসে সেই জায়গায়। আর দীপকের বাবার ক্ষতি করলে ল্যাংড়ারা খুব মজা করছিল। আর দীপক তাদের সামনে চলে আসে। দীপক যেহেতু সামনের চেয়ারে বসে আছে সেহেতু দীপককে ল্যাংড়া টিমের লোকজন এটা ওটা বলতে থাকে। আর দীপক তো প্রচন্ড লেগে গিয়ে দীপক ল্যাংড়ার লোকজনকেও মারতে থাকে। আর ল্যাংড়াকে তো একটা কোনো জিনিস দিয়ে বারংবার আঘাত করতে থাকে। ল্যাংড়া মরে গেছে তবুও তার যেন আঘাত করা তার থামছে না। তার
তারপরে গোটা লোকের মধ্যেখানে ল্যাংড়াকে টানতে টানতে নিয়ে যায়। দীপক ল্যাংড়াকে পটাকা দিয়ে ফুটিয়ে দেয় আর দীপক থেকে হয়ে ওঠে মালিক। এখান থেকেই সন্ত্রাসবাদে তার নাম উঠে যায়। বিধায়ক মন্ত্রীর কাছে চলে আসে আর দীপকের কিছু একটা করতে হবে, মানে মালিকের কিছু একটা ব্যবস্থা করতে হবে বলছে। আর বিধায়ক এটাও বলে শঙ্করকে যে আপনার জন্যই ও আজকে মালিক হয়ে উঠেছে। সেদিন যদি আপনি উস্কানি না দিতেন আজকে আমাদের এই দিনগুলো দেখতে হতো না। দীপককে যেমন আমি বানিয়েছি মালিক, তোমাকেও আমি বিধায়ক বানিয়েছি। তো সে তার ক্ষমতার জোরে মালিক হয়ে উঠেছে, তবে যার ক্ষমতা বেশি আমি তার দিকে। দীপক অনেক টাকা জড়ো করেছে বিধায়ক হবে বলে, সে এবার রাজনীতিতে নামবে। তখন বাদুইন বলে ওঠে আমাদের এমনি শত্রুর অভাব নেই, তার উপরে তুমি যদি রাজনীতিতে নামো তাহলে আমাদের প্রচুর শত্রু বেড়ে যাবে। বাদুইন বলে না, নির্বাচন না করাটাই এবছর আমাদের ঠিক হবে। তখন দীপক সাফ সাফ জানিয়ে দেয় যে নির্বাচন আমি করেই ছাড়বো। দীপককে কিভাবে মারতে হবে সেটা বলহর আর প্রভু মিলে ঠিক করতে থাকে। তখন বলহর তাকে উস্কে দিয়ে বলে আমার মনে হয় না দীপক মানে মালিককে আপনি মারতে পারবেন বা কিছু করতে পারবেন বলে, দীপককে কিছু করতে পারবেন বলে আমি আপনাকে এখান থেকে নিয়ে এসেছি। এটা মনে হচ্ছে আমার ভুলই হয়ে গেছে, বলহর একথা বলে। আর বলহরের এই কথা শুনে প্রভু তো খুব রেগে যায়। ডেরায় মানে মালিকের ডেরায় প্রভু দল বল নিয়ে হাজির হয়। এবার তাদের মধ্যে গোলাগুলি হয়, মারামারি হয়, অনেকজন মারাও যায়। কিন্তু সেখান থেকে দীপক এতটুকু নড়বে না, মানে মালিক সেখান থেকে নড়তে চায় না। কিন্তু বাদুয়ান বলে এখানে অনেক পুলিশ ফোর্স আছে, তারা এখানে থাকলে মারা পড়বে। এখানে থেকে মালিককে নিয়ে সে পালিয়ে যায়। পরের দিন সকালে বাদুয়ানের মতে প্রভু কি করে খবর পেয়েছে, নিশ্চয়ই আগে থেকে কোনো খবরাখবর হয়েছে বলেই প্রভু খবরটা পেয়েছে। আর আমার তো মনে হচ্ছে এসব বলহরই করাচ্ছে ওকে দিয়ে। তাই আমরা যদি বলহরকে খতম করতে পারি সমস্ত সমস্যায়। বিধায়কের নির্দেশে শঙ্কর সিং সবাইকে ডাক দেয়। সেখানে মালিকও আসে, মালিকের সঙ্গে বোঝাপড়াটা করেই নিতে চায়। কিন্তু মালিক তো কোনোভাবেই রাজি হয় না। শেখরের সঙ্গে মালিকের কথা কাটাকাটি হয় আর তাদের হাতাহাতিও হয়ে যায়। তাদেরকে থামাতে এগিয়ে আসে শঙ্কর সিং নিজেই, কিন্তু শঙ্কর সিং এর কথাও মালিক শোনে না। তখন শঙ্কর সিং খুব রেগে যায় যে আমি যাকে গড়লাম সে আমার কথা শুনছে না। তারপরে বিধায়কও তার কানে মন্ত্র ঢালতে আরম্ভ করে, দেখুন আপনি যাকে তৈরি করলেন সেও আপনার কথা শুনলো না। আমার কথা যদি মেনে আপনি আগেই শায়েস্তা করতেন আজকে তাহলে এমন দিনটা তাহলে দেখতে হতো না। বিধায়কের মুখে এইসব কথা শুনে শঙ্কর আরো রেগে যায়। আর তখন শঙ্কর বলতে থাকে এবার মালিককে মরতে হবে। মালিককে মারার জন্য সব গ্যাং মিলে পুলিশের সঙ্গে হাত মিলিয়েছে। এবার মালিককে মরতেই হবে। সেই জন্য কোথাও শান্তিতে থাকতে দিচ্ছিল না ওরা। তারপরে এক পর্যায়ে মালিক তার পুরো গ্যাং নিয়ে বসেই ছিল। কেউ তো পুলিশদের সমর্থন করছে, নইলে এত বড় কার পাওয়ারে তাদের কাছে সেমি অটোমেটিক বন্দুক আসছে সেটাও জানতে হবে। তারপরে বলতে থাকে কিছু একটা করতে হবে, নইলে আমাদেরকে মরতে হবে। এটা বাঁচা মরার লড়াই, এটা অস্তিত্ব বজায় রাখার লড়াই। এখানে হাল মারলে দীপক মানে মালিক বলে ওদের কাছে আছে সেমি অটোমেটিক বন্দুক, তাই তো আমরা আনবো ফুললি অটোমেটিক। ওদের কাছে ফুল অটোমেটিক বন্দুক চলেই আসে। সবাই তো দেখে খুব খুশি। তারপরেই চলে আসে শঙ্কর সিং এর বাড়িতে আর শুরু করে দেয় ফায়ার। শঙ্কর সিং এর অনেক লোকও মারা যায়। শঙ্কর সিংকে খুঁজতেই মালিক চলে যায় ঘর। অনেক খোঁজাখুঁজি করার পর শঙ্কর সিংকে কাছে পায়। শঙ্কর সিংও বন্দুক তাক করে বসে আছে। শঙ্কর সিং বলে আমি তোমার বাবার মতো, তুই যা চাস আমি তোকে তাই দেব, তুই হত্যা বন্ধ কর। আর বন্দুকটা সে ফেলে দেয়, নিজের হাতে বন্দুকটা ফেলে দেয় মালিক। তুই আমাকে মারতে এসেছিস, আমি তোর এত বড় সাহস। এইসব কথা শুনে মালিক তো খুব রেগেই ঘুরে তাকে পেঁচিয়ে গলাটা টিপে ধরে। আর শঙ্কর সিং ওখানেই মারা যায়। শঙ্করকে মেরে সে চলে আসে সোজা বাড়িতে। কিছুক্ষণ পরই তার স্ত্রী শালিনী এসে। শালিনী বলে তোমার জন্য খুব চিন্তা হয়, তুমি কিছুদিনের জন্য শহরের বাইরে চলে যাও। এই কথাটা দীপক এই মানে মালিক এই কথাটা শুনে খুব রেগে যায়, বলে আমি পালিয়ে থাকবো, এতদিনের মান সম্মান আমার ধুলোয় মিশে যাবে, লোকে কি বলবে, লোকে আর আমাকে সম্মান করবে, ভয় পাবে। মানে মালিক বলে তুমি ভয় পেও না, আমাদের কারোর কিছু হবে না। তখন শালিনী বলে ওঠে এতদিন আমরা দুজন ছিলাম তাই ভয় লাগতো না, কিন্তু এখন আমরা তিনজন হচ্ছি, তাহলে আমাদেরকে তো তার কথা ভাবতে হবে। তখন মালিক খুব খুশি হয়ে যায়, তার মানে এখন শালিনী প্রেগনেন্ট। মালিক সবসময় শালিনীর খেয়ালই রাখতো। একদিন দুজনে মিলে একান্তই সময় কাটায়। তখন শালিনী বলে ওঠে তুমি তো স্যারেন্ডার করে দিতে পারো। তখন মালিক রেগে যায়, বলে আমি করবো স্যারেন্ডার। বলে মালিক যে আমার সন্তান কি জানবে আমি ভয়ে স্যারেন্ডার করেছি। তখন তার স্ত্রী যদি স্যারেন্ডার না করো সে বড় হয়ে জানবে তার বাবা ছিল সন্ত্রাসবাদ, তার শুনতে এটা বেশি ভালো লাগবে। তারপরে কথাবার্তা একটু একটু করে কমতে থাকে আর দূরত্বও বাড়তে থাকে। এরকম ভাবে কিছুদিন কেটে যাওয়ার পর দীপক বলে ঠিক আছে আমি স্যারেন্ডারই করে নেবো। শালিনী খুব খুশি হয়ে যায় সাধারণ জীবনযাপন করতে। সে যদি স্যারেন্ডার করে নেয় তারপর জেল থেকে ফিরে এসে সাধারণ জীবনযাপন করা তাদের পক্ষে সম্ভব হবে। এই জন্য সে এই প্রস্তাবটা দিয়েছে মালিককে।
পরের দিন শালিনীকে একটা গাড়িতে করে বাড়ি পাঠিয়ে দেয় আর সবাই মিলে ঠিক করে তারা গিয়ে সারেন্ডার করে। তারা চলে আসে থানায় সারেন্ডার করবে বলে। পুলিশও খুব অবাক হয়ে যায়, তাদেরকে দেখে ভয়ও করে। তারপরে সে সারেন্ডারে সই করতে যাবে কাগজপত্রে, ঠিক তখনই একটা খবর পায় আর সাথে সাথে দৌড়ে সে ছুটতে আসে, দেখে শালিনী সহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা দেখে পাগলের মতন আচার কাচার করে জানতে পারে যে শালিনী সমেত গাড়িটাকে পুড়িয়ে দিয়েছে যে 4 জন, তাদের উপরে খুব রেগে যায় মালিক। সেই আড্ডাখানায় চলে আসে মালিক আর তাদেরকে ঝুলিয়ে মারে। যেন মালিকের রাগ কিছুতেই কমছিল না। বিধায়কের কাছে চলে আসে প্রভু দাস, তখন বলতে থাকে আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা যেই গাড়িটাতে গুলি করেছিলাম সেই গাড়িতে মালিক ছিল না। বলে সেটাতে তো তার স্ত্রী ছিল, এখন যদি মালিক জানতে পারে তাহলে আমাদের আর আস্ত রাখবে না, সবাইকেই মেরে ফেলবে। এটা শুনে তো খুব ভয় পেয়ে যায় বিধায়ক। বিধায়কের মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসে, বলে আমরা শেখরকে ফাঁসিয়ে দিতে পারি। তখন প্রভু দাসের একটু কিন্তু লাগে, কারণ প্রভু দাসের লোকই তো ছিল শেখরকে ফাঁসালে ঠিক হবে কি। তারপরে আমতা করে সেও রাজি হয়ে যায়। এই খবরটা যেতে খুব একটা টাইম লাগে না মালিকের কাছে। ওর বউকে মারার জন্য সুপারি দিয়েছিল শেখরের আড্ডাখানায় চলে এসে শেখরকে খুঁজতে থাকে। আর তার আগে শেখরের লোকজনকে এক একে প্রায় মেরে। শেখরকে কোথাও পাওয়া যায় না, কিন্তু শেখর তাক করে আছে মালিকের দিকে আর গুলি চালিয়ে দেয়। একটুর জন্য মালিক বেঁচে যায়, কিন্তু তারপরে মালিক উঠে তার সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তি লেগে যায়। শেখর মালিককে প্রচণ্ডভাবে মারতে থাকে। মারতে তারপরেই মালিক জেগে ওঠে আর শেখরকেও উদুম মারে। তারপরে এতটাই মারে যে মরে গেছে, তবুও যেন তার মার থামে না, এতটাই সে মালিক চলে আসে বাড়িতে। কিছুক্ষণের মধ্যে বিধায়কও চলে আসে। বিধায়ক বলতে থাকে এর পরবর্তী বিধায়ক হবে তুমি। কাকুতি মিনতি করে, যা ভুল হয়ে গেছে এসব বলে কোনো ক্রমে মালিককে রাজি করিয়ে নেয়। সেই সময় এসব কথা মেনেই নিয়েছিল মালিক। তারপরে পুলিশের লোকজন মারা গেলেও পুলিশের লোকজন ছিল অগুন্তি, তাই ওরা কিছুতেই পুলিশের সঙ্গে পেরে উঠছিল না। পুলিশের লোকজনও গুলাগুলি করছিল, মালিকের লোকও গুলাগুলি করছিল। এইভাবে চলতে মালিকের 4টে লোকই বেঁচে ছিল। বন্দুকেরও গুলি প্রায় শেষের দিকে। তারপরে একটা পরিত্যক্ত বাড়িতে চলে আসে আর নিজের পজিশন তখন নিজেদেরই লোককে 2টো মেরে ফেলে আর বন্দুক তাক করে মালিকের দিকে। মালিক কিছুই বুঝতে পারে না, তার বিশ্বাসঘাতকতা সে কিছুতেই মানতে পারে না। তাদের মধ্যে দুজনের মধ্যে ফাইট হয়, বাঘের সিংহের লড়াই। ও বলে ওকে দেখ, ও বলে ওকে দেখ। একরকম গলা টিপে ধরেছিল বাদোয়ান মালিকের। তখনই বাদোয়ান বলে ওঠে, তোর স্ত্রীকে মারার পরিকল্পনা আমারই ছিল, সবকিছুরই আমিই করে। তুই সারা জীবন মালিক থাকবে আর আমি থাকবো চাকর। গোলাম যখনই শুনে মালিক বাদোয়ান তার বউকে মারার পরিকল্পনা করেছিল, সঙ্গে যুক্ত ছিল, তখন আবারও মালিক জেগে ওঠে। আবার তাদের মধ্যে বাঘের সিংহে লড়াই হয়। এখানে মালিক মারতেও পারে না, কারণ এতদিন তো তাকে ভাই বলে মেনে এসেছে। যাই হোক, বাদোয়ান তাকে মেরে দেয়, গুলি করে আত্মারা করে দেয়। তারপরে পুলিশ অফিসারকে বলে আপনি যান, শেষ মারটা আপনিই মারুন, আপনাকে কথা দিয়েছিলাম। আমরা প্রথম দৃশ্যে দেখেছিলাম যে গুলি তাক করে রেখেছিল জানলার দিকে, এদিকে মালিকের গুলি প্রায় শেষের দিকে আর পুলিশ অবিরাম গুলি চালায়। পরিত্যক্ত বাড়িতে এতই গুলি করা হয় যে পুরো বাড়িটাই আগুন লেগে যায়। তারপরে অনেক বছর কেটে যায়, দেখা যায় যে পুলিশ প্রভু এখন রিটায়ার হচ্ছে। রিটায়ার হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় বাদোয়ানকে। বাদোয়ান এখন নেতা হয়ে গেছে। তখন বাদোয়ান বলে আপনি 103টে এনকাউন্টার, তাহলে আপনার কেরিয়ারের 103টে এনকাউন্টারে সমাপ্তি হলো। বাদোয়ান বলে পুলিশ অফিসারটাকে যে আপনি এরপরে কি করবেন ঠিক করেছেন? প্রভু বলে আমি ভাবছি কলকাতায় চলে যাব। কলকাতায় গিয়ে তখন একটা অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানের মধ্যে প্রভুদা যেতে দেখে। প্রভু হঠাৎই দেখতে পায় মালিককে। মালিক তার মানে মারা যায়, পেয়ে যায়। এর মধ্যেই সিনেমাটা শেষ হয়ে যায়। তবে সিনেমার সেকেন্ড পার্ট আসবে এটা তো দেখেই মনে হচ্ছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে জানিও সিনেমাটি কেমন লেগে।